শহর থেকে মফস্বল, গঞ্জ থেকে অজপাড়াগাঁ, সব জায়গারই মাটির সঙ্গে নিবিড় যোগাযোগ আর ভালোবাসা, শ্রেণীচেতনা আর আবেগ, এই সমস্ত কিছুর মিশ্রণ একই সাথে খুব কম লেখকের কলমেই ফুটে ওঠে। বাংলা সাহিত্যের সেই মায়েস্ত্রদের মধ্যে অগ্রণী নাম অবশ্যই সমরেশ বসু। মজার কথাটা হলো, সমরেশ তার আসল নাম নয়। কালকুট বা ভ্রমরের মতোই সমরেশও কিন্তু ছদ্মনাম। তার আসল নাম সুরথনাথ বসু, কিন্তু সুরথনাথ বসু নামে তার একটি মাত্র গল্প প্রকাশিত হয়েছিল লেখক জীবনের একদম গোড়ার দিকে 1943 সালে। স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত সেই গল্পটির নাম শের সর্দার। অথচ সমরেশ বসু, কালকুট এবং ভ্রমর নামে তার প্রায় 1.5 শতাধিক উপন্যাস এবং 200-রও বেশি ছোট গল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্প বিষের ঝাড় সমরেশের নিজস্ব ভঙ্গির স্বাক্ষরে ভাস্বর। স্বাধীনতার সময় লেখা এই গল্পটির পটভূমি 40-এর দশকের শহরতলি। গল্পটি সংকলিত আছে লেখকের জোয়ার ভাটা নামক বইটিতে। আসুন তাহলে শুনে নিই সমরেশ বসুর ছোট গল্প বিষের ঝাড়, পাঠে আমি রৌহিন। মান্ধাতার আমলের পুরনো নোনা ধরা দোতলা বাড়িটা পশ্চিম দিকে হেলে পড়েছে এমন ভাবে যেন হুমড়ি খেয়ে পড়ার মুহূর্তে হঠাৎ ঠেকো দিয়ে দাঁড় করানো হয়েছে। বাড়িটা পূবমুখ। সেদিকে সদর দরজার মাথার ঠিক উপর দিয়ে একটা অশ্বত্থের শিকড় বাড়িটার একটা অংশ দীর্ঘদেহ অজগরের মতো বের দিয়ে সেই পশ্চিমে ডালপালা পত্রপল্লবে ঝাঁকড়া হয়ে ঝুঁকে পড়েছে। বাদবাকি একটা অংশ ভেঙে চুরে একটি মস্ত স্তূপ হয়ে উঠেছে আধলা ইটের। বাড়িটার চারপাশ ঘিরে আছে আগাছা জঙ্গলে, আর বড় বড় আম জামের ছায়ায় কেমন একটা ভুতুড়ে অন্ধকার থমথমিয়ে আছে। পূব দিকে ভাঙাচোরা ফাটল ধরা রকটা ছাগল বিষ্ঠায় ভরা। সদর দরজাটার সামনেই এক গাদা গোবর। আগাছার মাঝখান দিয়ে একটি সরু পথ দরজা থেকে পাড়ার গলিপথটায় গিয়ে মিশেছে। সন্ধ্যা প্রায় ঘনায়, বাড়িটারও রূপ বদলায়। ঝুপসি ঝাড়ের কোল থেকে অন্ধকার গলে গলে পড়ে, বাড়িটাকে ঢেকে ফেলতে শুরু করেছে। সন্ধ্যা প্রায় ঘনায়, বাড়িটারও রূপ বদলায়। ঝুপসি ঝাড়ের কোল থেকে অন্ধকার গলে গলে পড়ে বাড়িটাকে ঢেকে ফেলতে শুরু করেছে। মনে হয় বাড়িটাতে মানুষ নেই, অথচ পোড়ো বাড়ির মতো বাতাস এখানে হাহাকার তোলে না। নৈশব্দ নিরেট নয়, যেন ছটফট করছে। সেই ছটফটানি টের পাওয়া যায় আচমকা শিশুকণ্ঠের দুর্বোধ্য স্বরে, কিংবা যেন হঠাৎ ঝোড়ো হাওয়ায় ভেসে আসা কিশোরী গলার গানের সুরে। আর সে সুরের কোনো বৈচিত্র্য নেই। একই সুর, একই কথা। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সদর দরজার চৌকাঠ আছে, পাল্লা নেই। সেই দরজা দিয়ে ভিতর থেকে বেরিয়ে এলো হারাধন চক্রবর্তী, এ বাড়ির বাসিন্দা। মালিক নয়, ভাড়াটিয়া। মালিকেরা 4 শরিক 4 মুলুকে থাকে। মাঝে মাঝে তারা এসে তম্বি করে হারাধনের উপর, এবং যাবার সময় শুনিয়েও যায়, দাঁড়াও, মামলাটা হোক, তখন তোমাকে দেখব। কিন্তু মামলা আর তাদের হয় না। সেজন্য কোনো গতিও হয় না ভাগের মায়ের। সেই পড়ে থাকা ভাগের মায়ের কোল আঁকড়ে পড়ে আছে হারাধন। 2 পুরুষের ভাড়াটে তারা। এক পুরুষ ভাড়াটা কড়ায় গন্ডায় শোধ করে গেছে, কারণ তখন 4 শরিকের একটা বাপ ছিল। শরিক বলে কথা নয়, হারাধন ভাড়া দিতে পারে না। সে বলে, মুরদ বড় মান, তার ভেড়া দুটো কান। মামলা হয়ে যদি কোনোদিন বিলি ব্যবস্থা হয়ে যায়, তবু ওই 4 শরিকের বাড়িটা ভাগাভাগি করে গড়তে হবে তো। সে হবেও না, আর এ বাড়ি না ধসলে আমারও ছেড়াদ্দ হবে না। সুতরাং এসব বৈষয়িক বিষয়ে হারাধন মাথা ঘামায় না। দরজার মুখে পিছল মাটির উপর গোবরদলাটা দেখেই খিঁচিয়ে ওঠার মতো তার এক পাটি অসমান দাঁত বেরিয়ে পড়ল। হিংস্র জানোয়ারের যেমন সামান্য বিরক্তিতে ভয়ঙ্কর দাঁতগুলো একবার ঝকমকিয়ে ওঠে। তাছাড়া হারাধনের সিংহ রাশি কিনা জানা নেই, কিন্তু চেহারার মধ্যে পশুপতির ছাপ আছে খানিকটা। তবে উপবাসী, এবং সেই জন্যই খ্যাপাটে পশুপতি। দাঁত খিচিয়েই আছে। শক্ত মোটা হাড়ের চামড়া, লম্বাও নেহাত কম নয়, কিন্তু মাংস নেই। তার মাঠের মতো পাথুরে কপালটার ঠিক মাঝখান থেকে সূক্ষ্মাগ্র তীরের মতো উঠে সারা মাথায় সিংহের পাকানো কেশরের মতো চুল ছড়িয়ে পড়েছে। এককালে এ চুল কালো ছিল,
এখন হয়েছে খানিকটা মেটে, আর জায়গায় জায়গায় পাক ধরে সাদা কালোর মাঝামাঝি ধোঁয়া ধূসর বর্ণ। নাকটা মন্দ ছিল না, কিন্তু নিচের দিকে একেবারে থ্যাবড়া হয়ে গেছে। চোখ দুটো সামান্য গোলাকৃতি, তাতে গাছের শিকড়ের মতো লাল ছাড়ের ছড়াছড়িতে কিছুটা হিংস্র হয়ে উঠেছে। অনবরত কুঞ্চনের ফলে ঠোঁটের ডান পাশটা কুঁচকে বেঁকেই থাকে। শরীরটা সবসময়ই ঝুঁকে থাকে একটু সামনের দিকে। পরিশ্রম হলে তো কথাই নেই। তখন এই চার শরিকের বাড়িটার মতো হারাধনকেও মনে হয় মুখ থুবড়ে পড়তে গিয়ে কোনো রকমে চলছে। আর এই হারাধন, যার 18-20 হয়তো একটা শরীর ছিল শটান, আজ তার জঙ্ঘা থেকে ঠ্যাং দুটো নেমেছে যেন পাকা বাঁশের পাকা গোড়া। গোড়ালিতে গোড়ালি ঠেকলে দু পায়ের মাঝখানে একটা বিরাট ফাঁক থেকে যায়। বয়স মাত্র 40-এর কোঠা ধরবো ধরবো করছে। এই হলো হারাধন চক্রবর্তী। সব নয়, চেহারায়। কাজের মধ্যে গল্প, সর্বদর্শন এবং ডাক্তারি। হ্যাঁ, ডাক্তারিটাই প্রধান। ডাক্তারিও আজও সৃষ্টি ছাড়া। তার কোনো ডিসপেন্সারি নেই। তার ঘরে কোথাও খুঁজে পাওয়া যাবে না একটাও ওষুধের শিশি বা কোনো সরঞ্জাম। সে তো অনেক দূরের কথা, ঘরের মানুষের রোগে এক ফোঁটা ওষুধ কেউ হারাধনকে হাতে করে আনতে দেখেনি। কোনো রোগীকে এসে দাঁড়াতে দেখা যায়নি আজ অব্দি ওই চার শরিকের ফাটা ভাঙা রকের ওপর হারাধন ডাক্তারের অপেক্ষায়। তার জীবনে সে কারো নাড়ি দেখেনি, দেখেনি জিভ, চোখ বা পেট টিপে। তবুও হারাধন ডাক্তার। পাড়ার ফক্কর ছোকরাগুলি বলে ডবল এমবি। পাড়ার এমবি ডাক্তার বলেন বেটা আমেরিকা ঘোড়া, ভিডি স্পেশালিস্ট। হোমিওপ্যাথি ডাক্তার নন্দলাল সেন বলেন মরা হ্যানিম্যানের ভূত হলো হারাধন, ওর জুড়ি নেই। বলেই অবশ্য তাড়াতাড়ি জড়ি দিয়ে বোনা হানিম্যানের কোটের কলারের দিকে তাকিয়ে ক্ষমা ভিক্ষা করেন হাত জোড় করে। অর্থাৎ হানিম্যানের আত্মা যেন ক্ষুণ্ণ না হন। আর হারাধন মাঝে মাঝে চৌমাথার জনারণ্যের ভিড়ে কিংবা দুধারে কারখানার উঁচু পাঁচিলে আড়াল করা শহরের পাকা সড়কে আচমকা ঝুঁকে দাঁড়িয়ে পড়ে প্রায় 1.5 ফুট ঠ্যাং ফাঁক করে। ঠোঁট কুঁচকে মনে মনে বলে, এহ, সত্যি সত্যি ডাক্তার হয়ে গেছি। তারপর ঘাড় ফিরিয়ে তাকায় ইলেকট্রিক পাওয়ার হাউসের চিমনি চারটের দিকে, আশেপাশের কারখানা বাড়িগুলোর দিকে। দুনিয়া জোড়া মানুষ এসে একটা গতি করে নিয়েছে এখানে, কিন্তু তার সামনে সমস্ত ফটক বন্ধ হয়ে গেছে কেবলই। বাপ ছোটকাল থেকে যজমানের বাড়ি নিয়ে নিয়ে ঘুরেছে, ছেলেকে একটি অকাল কুষ্মাণ্ড করে দিয়ে মরেছে। সে বলে সারা মন্তর বলাটাও ভালো করে শিখিয়ে দিয়ে যায়নি। যজমানি করা দূরের কথা, হপ্তায় নারায়ণ পূজার জন্য কেউ ডাকে না। দুটো চালকলা এলেও বা না। সে তার জীবনের প্রথম দিকেই শেষ হয়ে গিয়েছে। বাপের মৃত্যুর পর যজমানেরা ডেকেও জিজ্ঞেস করেনি, বলেছে বামুনের ঘরের আকাট, ও কোষাকুষিতে হাত দিলে তা অপবিত্র হবে। গোবর দলাটার দিকে আরেকবার দেখে সে উপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকতে উদ্যত হয়ে থেমে গেল। তার কানে এলো সেই গানের কলি, ধনধান নে পুষ্পে ভরা। নিজেই সে উবু হয়ে তাড়াতাড়ি খাবলা খাবলা গোবর হাতে তুলে নোনা ধরা ইটের গায়ে চাপটি মেরে দিল। বাড়ির পেছনে পানা পুকুরটায় হাত ধুয়ে ঘাড় দুলিয়ে দুলিয়ে চলতে শুরু করলো বড় রাস্তার দিকে। আশেপাশে দেখে না, সামনে মুখ তোলে না। দূর থেকে দেখে মনে হয় পিঠে বোঝা নিয়ে বুঝি একটা মানুষ আসছে। আশপাশ থেকে নানান কথা ছিটকে আসে ওকে উদ্দেশ্য করে, উৎকট কুৎসিত সব মন্তব্য। সিনেমার ধারের চাখানার কাছ থেকে একজন চেঁচিয়ে ওঠে, হারাধনের 10টি রোগী ঘোরে বাজারময়, একটি মলো গর্মি রোগে রইল বাকি নয়। হারাধন নির্বিকার, কোনো দিকে দৃকপাত না করে রোজকার মতো লাইট পোস্ট গুনতে গুনতে এগোয় সে। 17, 18, 33টা হলেই ডান দিকের অন্ধকারে হারিয়ে যাওয়া গলিটার মধ্যে ঢুকে পড়ে। এমনি রোজ কেমন করে যেন এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বোধহয় সামনে তাকায় না বলেই। অচেনা লোককে হঠাৎ হকচকিয়ে থমকে দাঁড়িয়ে পড়তে হয় গলিটার মোড়ে। মনে হয় একটা অন্ধকার গুহা, তার মধ্যে দূরে দূরে কতগুলি জোনাকি জ্বলছে পিটপিট করে, আর অশরীরী ছায়ার মতো কারা যেন ঘোরাফেরা করছে সেখানে। ভিড় করে আছে কারা সারবন্দি হয়ে গুহার গায়ে পাথরের মূর্তির মতো। নিঝুম নয়, হাসি, গান, গল্প, মারধর, কান্না, হাঁ খল্লা কি নেই। তবু যেন হাওয়া নেই, আকাশ নেই গলিটার মাথায়। রুদ্ধ শ্বাস দমবন্ধ, পাথরে ঠেসে ধরতে চাইছে।
সালাম হো ডক্টর বাবু। জং ধরা গলায় প্রথমেই একজন অভিনন্দন জানায় হারাধনকে। লোকটাকে মহল্লার মালিক বলা চলে। মোষের মতো বিশাল কালো লোমশ চেহারা, গলায় সোনার সরু চেন, কানে দুটো সোনার মাকড়ি। হারাধন তার কথার জবাব না দিয়েই এগুলো। মাতাল মেয়ে গলার বেসুরো গান এককুলি শোনা গেল। প্রেমের বাজারে যাব গো সজনী, দেখে শুনে আনবো প্রেমের পসরা খানি। কে যেন একজন মুখে জিভ দিয়ে তবলা বাজিয়ে উঠল, তাকদিমা ডিম তাকদিমা ডিম। স্লথ গতি হয়ে এলো হারাধনের। দাঁতে দাঁত চেপে প্রায় ভেঙচে উঠল চাপা গলায়, প্রেমের পসরা খানি। বামুন বাবা নাকি গো? একটা মধ্যবয়সী মেয়ে মানুষ রকের উপর হারাধনের কাছে এসে দাঁড়ালো। এই তোমার জন্যই বসে আছি, সময় আর তোমার হয় না আজকাল। সামান্য আলোর একটা রেখা পড়েছে হারাধনের মুখে। মুখটা তার আরো বিকৃত হয়ে উঠেছে। চোখ দুটো তীক্ষ্ণ, খোঁচা খোঁচা দাঁতগুলো বেরিয়ে পড়েছে হিংস্র জন্তুর মতো। বলল, কেন, এখনো তো মরনি, তবে এত তাড়াতাড়ি কেন? উর্বশী নাচুনির বন্যা আমরা, আমাদের কি মরণ আছে? মোটা গলায় হাসলো মেয়ে মানুষটি। তবে আর তারা কিসের, তোদের না মেরে তো আমি মরছি না। বলে হারাধন লম্বা লম্বা ঠ্যাং ফাঁক করে এগুলো সামনের অন্ধকারের দিকে। কি হলো, আসবে না? মেয়ে মানুষটি আবার বলল, আসছি পুতুলের ঘরটা ঘুরে। আশপাশ থেকে অনেক মেয়েই বাউন বাবাকে ডেকে ওঠে, অকারণে দুটো কথা বলে, জবাবের প্রত্যাশা না করেই। যেসব পুরুষেরা ভিড় করেছে তাদের কেউ কেউ মুখ লুকোবার চেষ্টা করছে। হারাধনকে দেখে কয়েকটা পাড়ার ছোকরা ছুটে পালায় এদিক ওদিক দুর্দার করে। হারাধন এ পাড়ায় বাউন বাবা বলে পরিচিত। আসলে এখানেই সে ডাক্তারিটা করে। সে কয়েক বছর আগের কথা। হারাধনের তখন 6 মেয়ের পর একটি ছেলে হয়েছে। তার বিশিষ্ট বন্ধু, ইতর শ্রেণীর মহাপুরুষ বলে যার খ্যাতি, সেই পরাণ ভট্টাচার্য এসে বললে, দেখ হেরো, কারখানার দরজা ধাক্কিয়ে তো সে মন্দিরের দরজা খুলতে পারলি নে। মাঠের ঘোড়াও তোকে খালি ল্যাং মেরেই গেল। আর বড় বড় কথা বলে কার পেট ভরাবি? তার চেয়ে এক কাজ কর, উঁচ ফুটতে পারবি? হারাধন প্রথমটা ঠাউর করতে পারেনি। বলেছিল, উঁচ ফুটবো মানে? মানে ডাক্তারি করতে হবে বলে পরাণ ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছিল যে বাজার ঘরের মেয়েদের তো চিকিৎসার কোনো বালাই নেই, অথচ সবগুলোই ব্যামতে ভোগে। ওদের যারা কর্তা তারা রোজের টাকাটা উঠিয়ে নিয়েই খালাস। কে মলো বাঁচলো সেসব ওরা দেখেই না। তা মেয়েগুলোর তো আর রোগ পুষে রাখা চলে না, রোজগার করতে হবে যে। লুকিয়ে চুরিয়ে কিছু পয়সা ওরা রেখে দেয়, সেটা দিয়েই ওষুধ কেনে। তবে কর্তারা তা জানে, বিশেষ কিছু বলে না। আর বাজারের ডাক্তারদের খাই মেটানো ওদের পক্ষে সম্ভবও নয়। আমি ওদের বুদ্ধি দিয়েছি, তোরা পয়সা দিয়ে বাপু ওষুধগুলো কিনে আনিস, আমি ফুঁড়ে দেব, যা হয় দিস আমাকে, আর যতদিন পারিস রোগ সারিয়ে বেঁচে থাক। তা ফলটা কিছু খারাপ হয়নি রে। তবে বাজার সবখানেই মন্দা, খদ্দের আছে কাঁড়ি কাঁড়ি, পয়সা নেই। ছুঁচ ফোড়াও কিছু খারাপ নয়, লক্ষণটা একটু বুঝে নেওয়া, সে দুদিন দেখলেই হয়ে যাবে। বাজারের ডাক্তারে তাও দেখে না। হারাধন প্রথমটা পরাণ ভট্টাচার্যের কথা বিশ্বাস করতে পারেনি। খোঁচা খোঁচা দাঁতগুলো বের করে হাসার চেষ্টা করেছিল পরাণের রসিকতায়, কিন্তু পরাণ রসিকতা করেনি। রেগে বলেছিল, তবে ঘর ভরা মা ষষ্ঠীর কৃপা নিয়ে বসে থাক, ঘোড়ার লাথি আর 5 জনের ভিক্ষেতে শালা পোপেটা পড়ে থাকবে। যেটা বামুনের ঘরের আকাট হয়েছিস, বেশ্যার ডাক্তার হতে পারবি না। সত্যি ঘোড়া ঠিক দৌড়াতে পারলে ভাগ্য ফেরে, তার ল্যাং খাওয়া যায়। গয়লার ছেলে কেনও একটু চা দিতে হলে জাত নিয়ে গালাগালি দেয়। কেউ কেউ তাকে 2-4 আনা পয়সা দিত, যাদের ঘোড়ার টিপ ধরে দিত সে। যারা পেয়েছে একাধবার তারা হারাধনকে একটু ভালো নজরেই দেখে। তাছাড়া মিছে মামলার হকদার সাক্ষী সে বাঁধা। সত্য বই মিথ্যা না বলবার প্রতিজ্ঞা বোধ করি তার জীবনের গোড়া থেকেই শুরু হয়েছিল। তবু বড় মানুষ ছোট জাতের যজমানি হারাধন নেয়নি। বামুন শুয়োরের ব্যবসা করে, তা বলে রাঢ়ী কি কখনো বারেন্দ্র হয় না নিজেকে ভঙ্গ করে? আর খিদের সময় নিজের সন্তানদের কাড়াকাড়ি, বাপ হয়ে বাটপাড়ি, তার ফাঁকে ফাঁকে বউয়ের মাটির পুতুলের মতো চোখ জোড়ার বিচিত্র অবাক অলস চাউনি, এসব ভেবে গয়লা কেনোর আর না চাওয়ার দিব্যি দেওয়া চা গিলে সে উঠে এসেছিল পরাণ ভট্টাচার্যের কাছে। সেই থেকে শুরু। পরাণ ভট্টাচার্য সব ভার বুঝিয়ে দিয়ে
কবে কোথায় উধাও হয়ে গেছে। রয়ে গেছে হারাধন। মেয়েরা পরাণকে বলতো ভট্টাচ, কেননা সে ছিল তাদের বন্ধু। হারাধন বন্ধু হয়েও বাপ, তাই সে হয়েছে বামুন বাবা। এখানকার বস্তির বাইরে থেকে ভেতরটা বোঝা যায় না। সেখানে আছে অনেকগুলো হ্যারিকেনের আলো, একটা লম্বা চওড়া কাঁচা উঠোন, তার মাঝখানে তুলসী মঞ্চ ও ছোট ফোকরের মধ্যে জ্বলছে সন্ধ্যা প্রদীপ। বাইরের চেয়েও বেশি লোক, বেশি হল্লা, হাসি, গান, চারপাশ জুড়ে ঘর। উঠোনটা ভেজা ছিল, তার উপর একটা মাতাল পড়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর গান গাইছে। প্রথম প্রথম এসব চেয়ে চেয়ে দেখতো হারাধন। এখন দেখা দূরের কথা, মনেই থাকে না। সে দেখে খালি মেয়েগুলোকে, চেনেও মেয়েগুলোকে, কথা বলে কেবল ওদেরই সঙ্গে, এবং কোনোদিনও হেসে কথা বলেনি। যেটা হাসি বলে মনে হয়েছে সেটাকে দাঁত খিঁচোনো বলাই ভালো। পুতুল ঘরের মধ্যে কাত হয়ে শুয়ে মুখের কাছে একটা বালিশ নিয়ে গান করছিল। হারাধনকে দেখে তাড়াতাড়ি উঠে বসল। হারাধন মুখ খিঁচিয়েই আছে, বলল, গান হচ্ছে? বলি কোন সুখে? ব্যামোর। ম্লান হেসে বলল পুতুল, ব্যামোতে মানুষ গান গায় তা বুঝি জানো না বাউন বাবা? না, জানি না বই কি। পাগলে ছেলে মোলেও হাসে, ঢিল খেলেও হাসে। এখন ওষুধ বের কর দিনি। হারাধন এখন প্রকৃতই একজন ডাক্তার। বলল, খেয়েছিস কখন? সেই দুপুর বেলা। খ্যাঁক করে উঠল হারাধন, মিছে কথা বলিস কেন? গাদা বমি করে মরবি। বিকেলে কিছু খাসনি? পুতুল অমনি আদুরে মেয়েটির মতো ঠোঁট ফুলিয়ে বলল, সে তো কোন বেলায় দুটি মুড়ি আর চা খেয়েছি। তবু কতক্ষণ আগে? তা 4 ঘন্টা হবে। ঠিক তো? তো কি তোমাকে মিছে বলবো? হ্যাঁ পাগল, তা কখনো বলতে পারিস? দাঁতগুলো বেরিয়ে পড়লো হারাধনের, বিকৃত মুখটা বিস্ফারিত করে। আবার চকিতে গম্ভীর হয়ে পুতুলের নাড়ি দেখল গভীর অভিনিবেশ সহকারে। এটুকুও সে জানে তা বোঝা গেল। তারপর পকেট থেকে একখানি ছোট পিচবোর্ডের বাক্স বার করে সিরিঞ্জ নিল, স্পিরিট তুলো বার করলো, টকাশ করে ভাঙলো ইঞ্জেকশনের অ্যাম্পিউল। পুতুল তাড়াতাড়ি হাঁক দিল, ও পুঁটি, একদোষ আমায় ধরবি আয় ভাই। পুঁটির জবাব এলো, হ্যাঁ, পেখম রাত্রির আমার কি দরজা ছেড়ে যাওয়া চলে? পুতুলের গলায় আরো খানিক ভয় ও মিনতি ফুটে ওঠে, তোর পায়ে পড়ি পুঁটি। হারাধন সিরিঞ্জে ওষুধ পুড়তে পুড়তে বলে উঠল, এখনো মরণের ভয়? বাঁচতে সাধ? তা বাউন বাবা, মরতে পারলে কি আর গঙ্গার জল কিছু কম ছিল? থাক বলে নিঃশেষিত অ্যাম্পিউলটি ফেলে দিয়ে চোখ তুলে সে পুতুলের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মুখের আঁকামাকা রেখাগুলো উঠল সরল হয়ে। বলল, একটু দেখে শুনে মানুষ ঘরে তুলতে পারিস নে? হ্যাঁ? পুতুলের মুখটি পুতুলের মতোই হয়ে উঠল। তা কি হয় বাউন বাবা? খদ্দের কানা হোক খোঁড়া হোক, সেই যে ভরসা। পর মুহূর্তেই মুখটা বিকৃত করে বলল, তার রোগ ব্যামো কি মুখ পোড়াদের ধরা যায়? পুঁটি এলো মুখ গোঁজ করে। উপায় তো নেই, ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন দিন সবারই আসে। পুঁটিকেও একদিন ধরতে হবে হয়তো পুতুলকে এসে। একটা পাকা ডাক্তারের মতো শিরা খুঁজে প্যাক করে হারাধন উঁচ ঢুকিয়ে দিল। কষ্ট হলে বলিস। ইঞ্জেকশনের পর খানিকক্ষণ পড়ে থেকে পুতুল 4 আনা পয়সা বাড়িয়ে দিল হারাধনের দিকে। ওষুধ এনে এই ছিল বাউন বাবা, পরে আবার দেব। হারাধনের ক্রুদ্ধ মুখটার দিকে চাওয়া যায় না। চিবিয়ে বলে, তোরা মরবি কবে? কবেই। নিশ্চুপ পুতুল তেমনি পড়ে রইল। হারাধন তার হাত থেকে ছো মেরে পয়সা 4 আনা নিয়ে বেরিয়ে গেল। বাইরে গজগজ করছে পুঁটি। কে জানে, এই 10 মিনিটের মধ্যে হয়তো একটা খদ্দের মিলত তার। একটা লোককে কয়েকটা মেয়ে মিলে পিটছে। লোকটা নাকি পয়সা ফাঁকি দেয়। অবসর নেই কিছু দেখবার হারাধনের। সে চষছে সারা মহল্লাটা। পাকা বাঁশের মতো বাঁকা পা বকের মতো ফেলে ফেলে ঘর থেকে ঘরে। কিন্তু তার চেয়েও দ্রুত হুতোষে মন দৌড়চ্ছে মেয়েদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরু দুরু বুকে শিকারীর মতো অপলক চোখে তারা পথের দিকে তাকিয়ে আছে। কিন্তু কে যে শিকারী তা বোঝবার জো নেই। যে দেখছে না যে দেখাচ্ছে। গান তেমনি চলছে, প্রেম বাজারে যাবলো, আর দম দেওয়া পুতুলের মতো হারাধন ফিসফিস করে চলেছে ভেঙচে। প্রেম না প্রেম, কেউ ওষুধ কিনে রাখেনি, কেউ না, অথচ রোজই বলে রাখবে, তারপরে আর পয়সা থাকে না।
থাকলেও নেশা করে বসে থাকে, নয়তো কিছু খেয়ে বসে থাকে, ভালো মন্দ, কিন্তু বেশিরভাগই পয়সা জমাতে পারেনি। একটা অজানা রাগে তার আঙুলের টিপুনিতে সিকিটাই না ভেঙে যায়। চণ্ডী, চণ্ডী কোথায়? সে তো মাথার দিব্যি দিয়ে বলেছিল ওষুধ এনে রাখবে। চণ্ডীর দরজার কাছে এসে দাঁড়াতেই খুট করে দরজাটা খুলে গেল, আর চামচিকের মতো ফুরুত করে একটা লোক গেল ছুটে বেরিয়ে। চণ্ডীর গায়ে কাপড় নেই। হারাধন বিকৃত মুখটা ফিরিয়ে বলল, কাপড় পর। মদ খায়নি, তবু যেন নেশাচ্ছন্ন চণ্ডী তার কালো মোটা শিথিল শরীরটা ঢাকলো ধীরে ধীরে, নিস্তেজ গলায় ডাকলো, এসো বাউন বাবা। ঢুকেই হারাধন তার দাঁত বের করে খিচিয়ে উঠল, তবে তোর ব্যামো সারবে কি করে? খুব তো এন্টার। বাধা দিয়ে বলে উঠল চণ্ডী, কোথায় বাবা, সবে তো দুজন। কথা বেরোয় না মুখ দিয়ে হারাধনের। মনে হলো এখনই এক ঘুষিতে অর্বাচীন চণ্ডীর মুখটা ভেঙে ফেলবে, কিন্তু মুখ কই? চণ্ডীর তো মুখ নেই, মাটির ডেলা তো একটা। বলল, ওষুধ এনেছিস? এনেছি। বার কর। সেই এক কথা, এক ভাব, এক ব্যাপার। ইঞ্জেকশনের শেষে একটা পুঁটুলি বাড়িয়ে ধরল চণ্ডী হারাধনের দিকে। এইগুলো নেও বাউন বাবা, পয়সা নেই। কি ওগুলো? চাল 1 সের। চাল? হঠাৎ যেন হারাধনের শূন্য পেটটা পাক দিয়ে উঠে মুখটা রসালো হয়ে উঠল। ভাতের গন্ধ লাগলো যেন তার নাকে। তবু বলল, চাল কলা আমার বাপ আনতো মন্তরপুরে, আমি কি করব? খাবে, নিরুত্তাপ গলায় বলল চণ্ডী। এর জন্যই তো সব বাউন বাবা, শরীরে যে এত বীজ ধরি। কিন্তু কি যে মোহিনী গন্ধ চালের। হারাধন ততক্ষণে এক মুঠো চাল কটর মটর করে চিবোতে আরম্ভ করেছে। তার চিবোনো মুখের খুশি দেখে মনে হলো সে সব ভুলে গেছে বুঝি। তারপর হঠাৎ চণ্ডীর দিকে নজর পড়তেই অপ্রস্তুত হয়ে চালের দলাটা গিলে ফেলল কোঁত করে। মুখটা বিকৃত করে বলল, শালা চাল নিতে হবে? আচ্ছা, তাই সই। বলে পুঁটুলিটা নিয়ে আবার ফিরে বলল, তোর চাল আছে তো? চালিয়ে নেব কোনো রকমে। চণ্ডী এলিয়ে পড়ল বলতে বলতে। মুখটাকে আরো কুঞ্চিত করে পুঁটুলিটা মাটিতে রেখে বলল হারাধন, তবু বাঁচতে হবে। হেসে ফেলল চণ্ডী। তোমার কি কথা মায়েরি বাউন বাবা, বাঁচতে না হলে তুমি বুঝিন এ হুড়িদের দেখতে। হয়েছে, থাক। খ্যাঁক করে উঠে হারাধন বলল, ওর থেকে দুটো রেখে বাকিটা আমাকে দিয়ে দে। চণ্ডী সংশয়ান্বিত চোখে ভয় ভয় জিজ্ঞেস করল, তুমি রাগ করবে না তো বাবা? হারাধন তখন আপন মনে বিড়বিড় করছে, শালা পরাণ ভরচাজ, কি আপদের কাজে যে রেখে গেল আমাকে, এর থেকে আমার। অমনি তার মনে আবার প্রশ্ন ওঠে, কি? চেয়ে চিনতে মিছে ধার করে আর মরীচিকার মতো ঘোড়ার পেছনে পেছনে ছুটে জীবন ধারণ? নাই বা হলো, কিন্তু এ কোন বিদঘুটে জীবনের সঙ্গে বাঁধা পড়েছে তার ভাগ্য? একদল প্রতি মুহূর্তে গন্ডুস গন্ডুস বিষ পান করছে। কি ক্ষমতা আছে হারাধনের সে বিষ শুষে নেবে? চণ্ডী এক কুনকে চাল রেখে আবার পুঁটুলিটা তুলে দিল হারাধনের হাতে। হারাধন চলে যেতে যেতে বলল, দু একটা রাত একটু কামাই দে, কামাই দে। চণ্ডীর সেই মাটির ডেলা মুখটাতে যেন আগুন ধরে গেল আচমকা। সত্যি একটা মুখ ফুটে উঠল এবার, এবং বিতৃষ্ণায়, রাগে, ঘৃণায় তা যেন জ্বর বিকৃত। এ জীবনে কামাই দেওয়া আর হবে না, এক রাত্রিও থামতে পারা যাবে না। এ শরীরের বিশ্রাম নেই, পারলে কি কেউ নিজের মুখের ভাত কেউ তুলে দেয়? কোলাহল লেগেছে ঝগড়ার, একটা ছুতোর অপেক্ষা মাত্র। ঝগড়া তাদের যাদের পসার নেই, আর যাদের আছে তাদের মধ্যে। সরলা বসে আছে রকের ওপর, সেজেছে, রং মেখেছে, কাজল টেনেছে চোখে, কপালে বসিয়েছে টিপ, কিন্তু পথের ধারে যায়নি। কাপড় এলিয়ে খাটো জামাটা শরীরটাকে আরো কটু দৃশ্য করে তুলেছে। হারাধনের দিকে তাকিয়ে আছে ভিক্ষুকের মতো যন্ত্রণা কাতর মুখে। হারাধন পাথরের মতো শক্ত মুখে তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু খানিকটা গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে খেঁকিয়ে উঠল, তাকিয়ে আছিস কিসের জন্য? আমি কি ভগবান নাকি যে তোর রোগ সারিয়ে দেবো? ওষুধ না পেলে কিচ্ছু হবে না। সরলা কাছে এসে বলল, কি করব বাউন বাবা, রোজগারে কুলোয় না যে। রেগে কটূক্তি করে ওঠে হারাধন, শালা ভিক্ষুকের ডেরা নাকি এটা? তাদেরও তো একটা রোজগার আছে, আর আর আমি কি করব? আমার কি আছে? এক
একই ব্যাপার, ঘরে বাইরে কোথাও যেন কোনো ফারাক নেই ঘরের বউটার সঙ্গে এদের। তার রোগ নেই, কিন্তু সেও যেন এমনি অবস্থায় প্রাণভীত চোখে হারাধনের সামনে এসে দাঁড়ায়। চালের পুঁটুলিটা শক্ত করে ধরে সে সরে গেল। উপায় নেই, আগুনের হলকা লেগে যেন সরলা ছুটে পথের উপর চলে যায়। বাবা, বাউন বাবা! কচি গলার ডাক শুনে ধক করে উঠল হারাধনের বুক, যেন তার সেজ মেয়েটি এসে ইজের পরে দাঁড়িয়েছে তার সামনে। রোগা লম্বা সরল রেখার মতো অপুষ্ট কাঁচা মেয়েটা। ক্রুদ্ধ নিষ্ঠুর বাউন বাবার প্রকৃতি ওর জানা নেই, তাই হারাধনের হাত জাপটে ধরে মেয়েটা বলে উঠল, শরীরে আমার রোগ হয়েছে, সারিয়ে দেও, সারিয়ে দেও। হারাধনের মনে হলো কে যেন গান গাইছে কচি গলায়, ধনধান্যে পুষ্পে ভরা। এ ছোকরি! হাঁকছে সেই মোটা লোমস চেহারা, গলায় সোনার চেন দেওয়া লোকটা। মেয়েটা শুনল না সে ডাক। লোকটা হেসে উঠল। আচ্ছা আচ্ছা ডাক্তার, কাল এসে ওকে দাবাই দিয়ে যেও, আমি আনিয়ে রাখবো। এই চলে আয় ছোকরি, চলে আয়। মেয়েটা শুনল না। কিষান! মোটা লোকটা জোর গলায় চেঁচিয়ে উঠল। সেই ডাক শুনে চকিতে মেয়েটা কাদার দলার মতো যেন গড়িয়ে গড়িয়ে চলে গেল। কিষান এখানকার বেয়াদব মেয়েদের জম। মোটা লোকটা কেশো গলায় হেসে উঠল, তুমি ডাক্তার মেয়েগুলোর মাথা খাচ্ছ। দড়াম করে একটা ঘরের দরজা খুলে রানী একটা সুবেশ ছেলের হাত ধরে বেরিয়ে এলো চেঁচাতে চেঁচাতে। আরে আমার কোথাকার পুঁটকে ভাতার এলো রে, দেখ ওদিনই কাণ্ড। বলে আমার নেই সময়, ছোড়া কাজ মিটিয়ে পালাবি, তা না বলে তুমি কেন বেবিষ্যে হয়েছ। এ কি যাত্রার ঢং রে বাবা! এখন আমি ওর সঙ্গে গল্প ভাঁধি আর কি। কেন হয়েছি সে তোর বাড়িতে জানে, বলে অগোছালো রানী অশ্রাব্য কটূক্তি শুরু করলো। ছেলেটার মুখের দিকে এক মুহূর্ত দেখে হারাধন এগিয়ে গেল সেদিকে। নরম শান্ত নবীন যুবক। হারাধন তার চিবুক ধরে বলল, কাকে খুঁজছো বাবা, চন্দ্রমুখী না পিয়ারি বাইজি? ছেলেটা সন্ত্রস্ত বড় বড় চোখে হারাধনের দিকে তাকিয়ে রইল। তার হাত পা ঠকঠক করে কাঁপছে, ঠোঁট দুটো নড়ে চড়ে উঠছে। হারাধন তার খোঁচা খোঁচা দাঁতে বোধহয় হেসে বলল, এরা সব মেয়ে কুলি, ফুরনে খাটে, ওসব গল্পেই ভালো জমে, নয়তো জায়গা বাঁচতে হয়। এইখানে সে সময় নেই, বাড়ি যাও বাবা। ছেলেটার চোখে তখন প্রায় জল দেখা দিয়েছে, সে প্রায় ছুটে পালিয়ে গেল। রানী খিলখিল করে হেসে উঠে বলল, ছোড়ার মরণ ধরেছে। চন্দ্রমুখীটা কে বামুন বাবা? সে এক গল্পের বেবুষ্যে। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? নরসিং চাটুর্যকে তো চিনি, ও নাম তো জানি না। হারাধন বলল, তিনি বেবুষ্যদের গল্প লিখতেন, খুব নামী লোক ছিলেন রে। পর মুহূর্তেই মুখটা আবার ঘোঁচ করে বলল, তা বলে তিনি তোদের মতো হাবাতেদের কথা লেখেননি। যাদের কথা লিখতেন তাদের একটা প্রাণ ছিল। সে প্রাণ নিয়ে তোমরা থাকো গে, জান থাকলে বাঁচি। মুখ বেঁকিয়ে রানী সরে গেল। জান থাকলে বাঁচি, বিড়বিড় করতে করতে হারাধন এগোয়। এই ছোঁড়াটা বোকা, তাই এখানে এসেছে প্রেমের সন্ধানে। বেটা, মুখে দুটো তুলে দিয়ে প্রেম কর, জমবে, সবই জমবে। তা না নভেলিয়ানা। চালের পুঁটুলিটা নাকের কাছে ঘষতে ঘষতে পথে এলো হারাধন। সারাক্ষণ ঘুরে তার 12 আনা আর ওই চালটুকু রোজগার হয়েছে, তাও 8 আনা পয়সা ভবিষ্যতের জন্য একটা মেয়ে জমা রেখেছে। প্রেম বাজারে যা বলো সজনী, সেই গান চলছে। হারাধন অন্ধকারে ঠাউর করে দেখলে গান গাইছে মতিবালা। বয়স বেশি নয়, কিন্তু চামড়াগুলো ছাইপানা হয়ে কুঁচকে ঝুলে পড়েছে, চুলগুলো হয়েছে পাঁশুটে, দাঁত নেই একটাও, চোখ আছে দুটো সাপের মতো। বলল, কে বাউন বাবা? এই আঁধারে বসে গাইছি, দেখি যদি কেউ আসে। হারাধন মুখ ভেঙচে বলল, প্রেমের শখ এখনো মেটেনি? মতি মাড়ি বের করে বলল, যা পেলেম না তা মিটবে কি করে, আর পেটটা তো ভরাতে হবে, গান শুনে একবার উঁকি তো দেবে। তা দিলই বা, তখন ঘরে না যায় দুটো পয়সা চেয়ে নেব। তবু মরবে না। ছিটকে গলিটা থেকে বেরিয়ে এলো হারাধন। 1, 2 লাইট পোস্ট গুনতে আরম্ভ করেছে সে আবার। রাতটা এখন ফাঁকা, দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। ঘাড় গুঁজে হেলে পড়ে ছায়া ফেলে চলেছে হারাধন। মাঝে মাঝে হঠাৎ থমকে পড়ছে, কেবল মনে হচ্ছে সামনে এসে কে যেন দাঁড়াচ্ছে। কে
কেউ না। রাতে পুলিশের বুটের শব্দ আসছে, তবু যেন একটা কিসের দেওয়াল এসে পথ রোধ করছে বারবার হারাধনের। হঠাৎ মনে হলো রাস্তাটা একটা কুৎসিত ব্যাধির মতো দলা পাকিয়ে উঠে এসেছে তার সামনে। ধাক্কা দেওয়ার মতো এগিয়ে গেল সে। আঙুলে যেন সিরিঞ্জ ধরেছে। ফিসফিস করে উঠল, দেবো শালা ছুঁচ ফুড়ে। দেওয়া যায় না ইঞ্জেকশন? এক হাতে দুনিয়াটাকে সাপটে ধরে। 29, 30। গলিটাতে ঢুকে তার গতি স্লথ হয়ে আসে। ঘাড়টা আরো খানিক ঝুঁকে পড়ে। বাঁকা পায়ের পদক্ষেপের তালে তালে যেন সে বলছে, ধরণী দ্বিধা হও, দ্বিধা হও। গলিটাতে আলো নেই, কিন্তু শুক্লপক্ষের চাঁদ ছিল আকাশে। অষ্টমীর চাঁদ বোধ করি। এক বিচিত্র কুহেলিকাপূর্ণ আলো আধারে ভরা সমস্ত গলিটা। কোথায় একটা গো সাপিনী উলু দেওয়ার মতো লু লু করে ডেকে উঠছে গো সাপকে। ডোবার ধারের সরু ধার দিয়ে ঝুপসি ঝাড়ে ছাওয়া হেলে পড়া বাড়িটার সামনে এসে হারাধন দাঁড়ালো। ভুতুরে বাড়ি, ছিটে ফোঁটা ঝাপসা আলোয় মনে হয় নিঃশ্বাস আটকে হেলে পড়ে দাঁড়িয়ে আছে ভূতটা। হারাধনের পায়ের শব্দে কিসে যেন ফোঁস করে উঠল। সে দেখল দেওয়ালের ফাটেলে অর্ধেক বেরিয়ে আছে কালনাগ, চকচক করছে রং। কিন্তু হারাধন যেন চেনা মানুষ। মাথা নামিয়ে তাড়াতাড়ি গর্তে ঢুকে গেল। বাস্তু সাপ এটা, এক জোড়া আছে। ওরা চার শরিককে চেনে না, চেনে হারাধনকে। পুরো বাড়িতে ভূতের মতো নিঃসাড়ে ঢুকলো হারাধন। ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠল। উঠোনটাতে আগাছার ঝাড়, তার ব্যাপ্তি উপরে ও নিচে সর্বত্র। উপরের সব ঘরগুলোই ভাঙা আধভাঙা। একটা ঘর আস্ত। হারাধন সেই ঘরে গিয়ে ঢুকল। দাঁতগুলো তার বেরিয়ে পড়েছে। বুক খোলা জামাটার ফাঁক দিয়ে ঝুলে পড়েছে পৈতেটা। ঘরটাতে জানলা ও ভাঙা ফাঁক দিয়ে আলো ঢুকছে। সেই আলোয় দেখা গেল সারি সারি তার 9টি ছেলে মেয়ে শুয়ে আছে। 8টি মেয়ে, একটি ছেলে। বড় মেয়ে দুটোর সারা গায়ে রঙের জাদু লেগেছে। হারাধনের মুখের এলোমেলো কেঁচোগুলো যেন কোথাও উধাও হয়ে গেল। সে উবু হয়ে সকলের ধার দিয়ে একবার হাত বুলিয়ে গেল। ছেলেটার কাছে এক মুহূর্ত থমকালো। আলোয় যেন নীল দেখাচ্ছে ছেলেটার মুখটা। ছেলে মাত্র একটি, মুখের কষ বেয়ে নাল পড়ছে, অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে পাড়ার কে 2 কোয়া কাঁঠাল দিয়েছিল ছেলেটাকে। ছেলেটা ডোবার ধারে বসে তাই খাচ্ছিল। হারাধন হঠাৎ কি মনে করে খেলার ছলে কাককে দিয়ে দেবে বলে খেপাতে খেপাতে কপ করে কাঁঠালের কোয়াটা মুখে দিয়ে গিলে ফেলেছিল। আর ছেলেটার সে কি চিল চেঁচানি! হারাধন ভয় পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখেছিল তার বউয়ের সেই একজোড়া অপলক চোখের অলস চাউনি। তাড়াতাড়ি ছেলেটাকে কোলে নিয়ে সে ছুটে গিয়েছিল গয়লা কেনোর দোকানে একটা বিস্কুট দিয়ে ঠান্ডা করতে। কিন্তু বউটা কোথায়? একেবারে অন্য গলায় নরম সুরে সে ডাকলো, নবৌ, নবৌ, কোথায় গেলি রে? সে ডাকে যেন সারা ঘরটায় একটা মায়া ছড়িয়ে পড়ল। সে ডাকে যেন সারা ঘরটায় একটা মায়া ছড়িয়ে পড়ল। কিন্তু কোনো জবাব এলো না। হারাধন ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক করে পূব দিকের ছাদটার দিকে গেল। সেখানে জামরুল গাছটার পাশে আলসের ধারে নবৌ নিশ্চল দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে মনে হয় নবৌ অপরিসীম সুন্দরী। এই আলোয় গায়ের রং যেন ধপধপ করছে। রূপময়ী হয়ে উঠেছে নবৌ। মাথায় ঘোমটা নেই, ময়লা কাপড়ে শরীরটা ঢেকে রেখেছে। কিন্তু সামনে এলে দেখা যায় সমস্ত শরীরটা একটা সরল রেখা। কোথাও তার উঁচু নিচু বঙ্কিম রেখা নেই। মুখটা কঙ্কালের মতো সাদা ও ছোট। সেই হাড় কপালে একটা মস্ত লাল টিপ। চোখ দুটো যেন পোয়াতি গাভীর। হারাধন চালের পুঁটুলিটা রেখে বউয়ের হাত ধরে ডাকলো, কি করছিস সেখানে নবৌ? খুঁজে আর পাই না। নবৌ তাড়াতাড়ি ক্লান্ত হারাধনের দিকে ফিরে দুহাত ধরে তাকে বসায়, জামাটা খুলে নেয়, বলে, কখন এসেছো? এই তো কিছুক্ষণ। হারাধন একটা নিঃশ্বাস ফেলে নবৌয়ের কাঁধে একটা হাত রেখে বলল, চাঁদ দেখছিস? চাঁদ কোথায়? নবৌ অবাক হয়ে দেখল, সত্যিই তো চাঁদ রয়েছে আকাশে। হারাধন বলল, চোখেও পড়েনি না রে। এসব বুঝি আর চোখেই পড়বে না কোনোদিন। নবৌ এ বাড়িটার মতোই আকাশটাও কোনোদিন ভেঙে পড়বে। নবৌয়ের মুখটা যন্ত্রণা কাতর হয়ে উঠল। হারাধনের হাড় বের করা মুখটা হাত বুলিয়ে সে বলল,
তোমার যে শরীরটা, বলিস নে, বাধা দিয়ে বলে উঠল হারাধন। বলিস নে নব, তুই গায়ে হাত দিয়ে বসেছিস, আমি যে তোদের দিকে আর তাকাতে পারি না। এই তো রোজগার করেছি 12 আনা পয়সা, 3 পো চাল, কি দিয়ে তোদের ছোঁবো বল? বুঝি রাত থেমে গেছে, চাঁদ ঢেকে গেছে, হাওয়া বন্ধ হয়ে গেছে। নবউ বলল, তাহলে তোমাকে দুটি রান্না করে দিই। আজ আর নয়, কাল দিস, চল ঘরে যাই, বলে নবউয়ের হাতটা ধরে কাছে টেনে নিল সে। নবউ উঠল, কিন্তু তবু দাঁড়িয়ে রইল। হারাধন ডাকলো, চল, রাজ্যে পুইয়ে এলো। হঠাৎ যেন দারুণ অপরাধিনীর মতো নবউ হঠাৎ হারাধনের পায়ের কাছে পড়ে ফুঁপিয়ে উঠল। উঠোনের ওই তেলাকুচোর ঝাড়টা তুমি কেটে দিও। হারাধন অবাক হয়ে বলল, কেন রে? ওখান থেকে কি একটা ফল খেয়ে আমাদের ছেলেটা মরে গেছে। হারাধনের মনে হলো সত্যি আকাশটা ভেঙে পড়েছে তার মাথায়, বাড়িটা টলছে, চাঁদটা ছিটকে পড়েছে আকাশ থেকে। নবউ তখন বলছে, সন্ধেবেলা কেবলই খেতে চাইছিল আর কাঁদছিল, ওদের জন্য কখনো রুটি করছিলাম, সেই ফাঁকে খোকার খিদে আর মানল না, দেখলাম কি খেয়ে খোকার ছেলে শুয়ে আছে। হারাধনের চোখের উপর ভেসে উঠল ছেলেটার নীল মুখ, নাল গড়াচ্ছে, যেন আকাশের বুক থেকে বলল, ও, তবে জন্মের মতো দেখে এসেছি তাকে। তবু চল নবউ, সে যে একলা রয়েছে, আমার যে আরো জ্যান্ত 8টা মেয়ে রয়েছে। পরদিন ছেলেকে শ্মশানে পুঁতে এসে হারাধন পৈতেটা কোমরে গুঁজে একটা মস্ত ঠ্যাঙা দিয়ে ঝাড়টাকে পিটে পিটে দুমড়ে দিতে লাগলো। সেই ঝাড়ে ঘা লেগে ছড়কুটে যেতে লাগলো সবুজ লাল সব বিচিত্র ফল। পালালো কতগুলো ঢোঁড়া, হেলে, সাপ, পোকামাকড়। শিকড়ে ঘা লেগে সারা বাড়িটার দেওয়ালের বিস্তৃত শিরা উপশিরায় টান পড়ে যেন নড়ে উঠল বাড়িটা। নবউ দাঁড়িয়ে উপর থেকে অপলক চোখে তাই দেখছে। মেজ মেয়েটা কোলের বোনটাকে ঘুম পাড়াতে পাড়াতে দোলাচ্ছে আর সরু মিষ্টি গলায় গাইছে, ধনধান্যে পুষ্পে ভরা। সমরেশ বসুর ছোট গল্প বিষের ঝাড় এতক্ষণ শুনলেন আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো জানাতে যদি চান তাহলে চলে আসুন আমাদের মন্তব্যের বাক্সে। ফেসবুকের দেওয়ালেও চলে আসতে পারেন নির্দ্বিধায়। শুধু এই গল্প নয়, অন্য যে কোনো গল্প নিয়েই আলোচনা চলতে পারে সেখানে। নতুন কোনো গল্প যদি শুনতে চান তাহলে সে কথাও নির্দ্বিধায় জানিয়ে দিন। চেষ্টা তো অবশ্যই করব সে গল্প শোনানোর। গল্প শোনার পর যদি একটু আধটু লাইক শেয়ার করে দেন তো আমি কৃতার্থ হই। আর চ্যানেলের নিয়মিত আপডেট পাবার জন্য থাকছে গ্রাহক হবার ঘন্টাটি। ভালো থাকুন, গল্প চলুক, আড্ডা হোক, ভাবনায় চেতনায় সংগ্রামে থাকুন। দেখা হবে খুব শিগগিরই। আজ তাহলে আসি।